প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, পড়াশোনা করছো ঠিকঠাক মতো। আর আমার গত দুটো ক্লাস তোমরা দেখেছো আশা করছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেখার ঢাল। একটা রেখার ঢাল কীরকম হয়, আসলে ঢাল কথাটার সাথে তোমরা সবাই পরিচিত। সাধারণত আমরা সবচেয়ে বেশি যেখানে ইউজ করি সেটা হচ্ছে পাহাড়ের ঢাল। মানে একটা জায়গা কতখানি ঢালু সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা সাধারণত ঢাল কথাটা ইউজ করে থাকি। তো স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে রেখার ঢাল বলতে আমরা যেটা বুঝি, আসলে রেখা তো অনেকগুলো আকৃতির হয়ে থাকে, এটা তোমরা জানো। যেমন লম্ব আকৃতির হয়, মানে লম্ব অক্ষের সমান্তরাল, তারপরে ভূমি অক্ষের সমান্তরাল হয়। আর এর মাঝখানে আবার অনেকগুলো আছে, যেমন ধরো একটু দেখাই তোমাদেরকে। এটা কি লম্ব অক্ষের সমান্তরাল রেখা, ঠিক আছে। আর এদিকে যদি আমি আঁকি সেটা হবে ভূমি অক্ষের সমান্তরাল রেখা। এখন এর মাঝখানে আরো অনেকগুলো হতে পারে, রেখাটা এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হাজারটা রেখা হতে পারে। রেখার আকৃতি এরকম অনেক রকম হতে পারে। তো এই যে রেখাগুলো, সেই রেখাগুলো প্রত্যেকটা রেখার কিন্তু কিরকম ঢালু রেখাটা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে রেখাটা এরকম ঢালু হয়ে আছে, সেটা কিরকম ঢালু, কতখানি ঢালু, এই জিনিসটা পরিমাপটাই হচ্ছে রেখার ঢাল। তো এই রেখার ঢাল পরিমাপের জন্য আমাদের একটা সূত্র আছে। আমরা গত ক্লাসেও একটু আলোচনা করেছিলাম, প্রথম ক্লাসেও বলেছিলাম, অপেক্ষক নিয়ে আমরা কথা বলেছিলাম। তোমাদের মনে আছে, কতটুকু মনে আছে জানি না, আমি আরেকবার বলছি। অপেক্ষকটা কি? অপেক্ষক হচ্ছে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে সম্পর্ক, সেটাই হচ্ছে অপেক্ষক। তো আমরা গত ক্লাসে একটা চাহিদা রেখা এঁকেছিলাম, একটা চাহিদা অপেক্ষক থেকে চাহিদা সূচি তৈরি করে তারপরে একটা চাহিদা রেখা অঙ্কন করেছিলাম। তার মানে আমরা যে কোনো রেখা আঁকতে গেলে আমাদের আসলে একটা প্রথমে একটা অপেক্ষক লাগে। মানে একটা অপেক্ষকের উপর ডিপেন্ড করে আমি চাহিদার সূচি তৈরি করব, সূচি তৈরি করব। চাহিদা রেখার ক্ষেত্রে চাহিদা সূচি হবে, বাট জেনারেলি একটা রেখা আঁকার জন্য আমাকে একটা অপেক্ষক থেকে একটা সূচি তৈরি করতে হবে এবং দেন আমাকে একটা রেখা আঁকতে হবে। তার মানে এই যে আমি রেখাগুলো আঁকছি, এই প্রত্যেকটা রেখা কিন্তু আঁকার পেছনে একটা অপেক্ষক রয়েছে। মানে যেই অপেক্ষকের উপর ডিপেন্ড করে আমি এই রেখাটা আঁকি। তো যেহেতু একটা অপেক্ষক আছে, আর যেহেতু তোমরা আসলে চিত্র দেখেই বুঝতে পারছো যে এখানে স্বাধীন চলক অধীন চলকের অবশ্যই একটা ভূমিকা আছে। তো সুতরাং রেখার ঢালটা আমি নির্ণয় করার জন্য আমার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি একটু লিখছি। রেখার ঢাল সমান সমান স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে রেখার ঢাল। অর্থাৎ রেখার ঢালটা কি? রেখার ঢাল হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে রেখার ঢাল। একটু খেয়াল করে দেখবে, যে চলকের পরিবর্তন হচ্ছে সেটা নিচে আছে, আর যে চলকের পরিবর্তন হচ্ছে সেটা উপরে আছে। এখন আমরা যদি একটা সমীকরণ ধরি, একটা জাস্ট জেনারেল একটা সমীকরণ ধরি, যদি y is equal to 5 plus 2x, ধরো এটা একটা অপেক্ষক, এটা হচ্ছে একটা অপেক্ষক, সরলরৈখিক সমীকরণ আমরা যেটাকে বলি, অপেক্ষক বা সরলরৈখিক সমীকরণ। তো এটা থেকে যদি আমি ঢাল বের করতে চাই তাহলে আমার ব্যাপারটা কি হবে? আমি একটু আগে বলেছিলাম যে রেখার ঢালের সূত্র হচ্ছে নিচে হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন এবং উপরে হচ্ছে অধীন চলকের পরিবর্তন। তাহলে এখানে স্বাধীন চলক কোনটা? স্বাভাবিকভাবেই স্বাধীন চলক তোমরা বুঝতে পারছো যে x এর মানের উপর y এর মান নির্ভর করছে। তাহলে আমার স্বাধীন চলক হচ্ছে x এবং অধীন চলক হচ্ছে y। তাহলে আমার এখানে কি হবে? x এর পরিবর্তন আর উপরে হবে y এর পরিবর্তন। ক্লিয়ার? তাহলে রেখার ঢাল কি? x এর পরিবর্তন উপরে, মানে x এর পরিবর্তনের ফলে y এর যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে রেখার ঢাল। এটাকে আমরা আরেকভাবে একটু লিখতে পারি আরো ছোট করে, ডেল y ডিভাইডেড বাই ডেল x। এই সাইনটার সাথে তোমরা পরিচিত কিনা আমি ঠিক জানি না,
যদি যারা পরিচিত তাদের ভালো কথা, কিন্তু যারা পরিচিত নও তাদের জন্য একটু বলছি যে সাধারণত আমরা পরিবর্তন কথাটাকে এই সাইনটা দিয়ে সূচিত করে থাকি। এটাকে আমরা বলি ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, বা এক্স এর পরিবর্তনের ফলে ওয়াই এর পরিবর্তন, মানে ডেল ওয়াই দিয়ে এটা বোঝাচ্ছে ওয়াই এর পরিবর্তন। এই সাইনটা যখনই দেখবে এটা বুঝে নেবে যে এটা ওই চলকের পরিবর্তনটাকে বোঝাচ্ছে। তাহলে আমাদের রেখার ঢাল বের করার সূত্র আমরা পেয়ে গেলাম। এখন আমরা একটা সরল রেখার ঢাল কিভাবে নির্ণয় করব সেইটা নিয়ে আলোচনা করব। যদি আমি এই ইয়েটা ধরি, সমীকরণটা ধরি, তাহলে দেখো এখানে এটা কোন ধরনের সমীকরণ বা কোন ধরনের রেখা হবে এটা তোমরা এতদিনে আইডেন্টিফাই করতে পারার কথা। যদি আমার গত ক্লাসটা দেখে থাকো, আমি তোমাদেরকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছিলাম যে প্লাস অথবা মাইনাস সাইনের উপর নির্ভর করবে যে রেখাটি ডাউনওয়ার্ড হবে নাকি আপওয়ার্ড হবে। তো আমি গত ক্লাসে বলেছিলাম চাহিদা সমীকরণের ক্ষেত্রে আমাদের জেনারেল ফর্মটা ছিল a মাইনাস বিপি, যে মাইনাস সাইনটা দিয়ে আমি নেগেটিভ সম্পর্ক বুঝি, এবং নেগেটিভ সম্পর্ক থাকলেই রেখাটা সবসময় নিম্নগামী হবে। আর যদি এরকম পজিটিভ থাকে, প্লাস থাকে, তাহলে আমি বুঝে নিব যে স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্কটা পজিটিভ। তো পজিটিভ যদি সম্পর্ক হয় তাহলে আমার রেখার আকৃতিটা সবসময় ঊর্ধ্বমুখী হবে। তাহলে আমি যদি এরকম একটা সরল সমীকরণ নিয়ে যদি আমি কাজ করতে যাই, আর তাহলে আমি একটা ঊর্ধ্বমুখী সরলরেখা পাবো। তাহলে প্রথমে আমরা একটা ঊর্ধ্বমুখী সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় করব সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। এই একটা জিনিস যদি তোমরা ভালোভাবে বুঝে যেতে পারো তাহলে আমি আশা করছি যে পরেরগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না, সবই মোটামুটি সেম, একই কাছাকাছি। যাই হোক, তাহলে আমি তোমাদেরকে আর ওই একেবারে চাহিদা সূচি তৈরি করে যেরকম করানো আমি সেরকম করে করছি না। একটা জেনারেল ফর্ম দিয়ে, ধরো ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, জাস্ট একটা অপেক্ষক। এরকমের ক্ষেত্রে যদি রেখাটা কীরকম হবে দেখো, এখানে একটা রেখা আঁকছি আমি। ধরো এটা যদি ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এরকম পজিটিভ আমি ধরে নিচ্ছি যে এটা একটা পজিটিভ রিলেশন, সেই ক্ষেত্রে তোমার রেখাটা হবে এরকম ঊর্ধ্বমুখী। ঠিক আছে, এখন এদিকে যদি এক্স হয় আর এদিকে হবে ওয়াই, স্বাধীন চলক। আমি এখন গাণিতিকভাবে তোমাদেরকে রেখার ঢাল বের করে দেখাচ্ছি। সেই কারণে আমার ভূমি অক্ষে এক্স এবং লম্ব অক্ষে ওয়াই পরিমাপ করা হয়েছে। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যদি আমি অর্থনীতির কোনো চলক নিয়ে কাজ করতাম তাহলে আমার এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। মানে অধীন চলক আমরা অর্থনীতিতে নর্মালি ভূমি অক্ষে দেখাই এবং স্বাধীন চলককে লম্ব অক্ষে দেখাই, কিন্তু খেয়াল করে দেখো এখানে কিন্তু আমি স্বাধীন চলককে ভূমি অক্ষে দেখিয়েছি এবং অধীন চলককে লম্ব অক্ষে দেখিয়েছি। কেন? কারণ এটা আমি জাস্ট একটা ম্যাথমেটিক্যাল টার্মস তোমাদেরকে এখন আলোচনা করছি তোমাদের সাথে, সেই কারণে। তাহলে এখন আমার ভূমি অক্ষ আর লম্ব অক্ষ গেল। এখন এখানে আমি কোনো নিউমারিক্যাল ভ্যালু দিব না, জাস্ট এক্স এর মান দিয়ে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ধরো আমাকে, আচ্ছা এটার আগে একটু বলি, ধরো আমি এই রেখাটার কোনো একটা বিন্দুতে ঢাল নির্ণয় করতে চাচ্ছি, কোনো একটা বিন্দু, ধরো এই বিন্দুটা হচ্ছে E0, কোনো একটা বিন্দুতে আমি ঢাল নির্ণয় করতে চাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে E0। এখন যদি তুমি একটা বিন্দুতে তুমি, আচ্ছা এই বিন্দুতে আমি কি পাবো? এই বিন্দুতে আমি পাবো x0 y0, মানে এটা হচ্ছে E0 বিন্দুতে আমার x এর পরিমাণ হচ্ছে OX0 এবং y এর পরিমাণ হচ্ছে OY0। ঠিক আছে, এখন তোমাদের সূত্রটা খেয়াল করো। সূত্রটা কি আমাদের? যে ডেল ওয়াই বাই ডেল এক্স, তার মানে কি? পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন। এখন একটা পরিবর্তন যদি তুমি জানতে চাও তাহলে কিন্তু তোমার দুইটা সিচুয়েশন লাগবে। মানে যে তুমি একটা পরিবর্তন জানতে চাও, ধরো একটা মানুষ এখন একরকম আর আগে একরকম ছিল। এখন তুমি যদি মানুষটাকে আজকে ফার্স্ট টাইম দেখো তুমি কিন্তু তার পরিবর্তন বুঝতে পারবে না, কিন্তু যদি তুমি মানুষটাকে আগে থেকে দেখো তাহলে কিন্তু তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে। কিভাবে? আগে কীরকম ছিল, এখন কীরকম আছে, মানে দুটো কম্পেয়ার করে তুমি পরিবর্তনটা বুঝতে পারবে। তার মানে যে কোনো পরিবর্তন বোঝার জন্য আমাদের আসলে দুটো সিচুয়েশন লাগে। তো সেই দুটো সিচুয়েশনের জন্য এখন আমার দেখো একটা সিচুয়েশন আছে E0, আমি একটা সিচুয়েশন পেয়েছি যেখানে আমাকে রেখার ঢালটা বের করতে হবে, কিন্তু আমার রেখার ঢালের সূত্র হচ্ছে আমাকে পরিবর্তন বের করতে হবে।
তো এই পরিবর্তন বিবেচনা করার জন্য আমাকে যেটা করতে হবে যে আমাকে আরেকটা বিন্দু নিচে থেকে নিয়ে নিতে হবে। সেই বিন্দুটা হতে পারে E0 এর আগে অথবা E0 এর পরে, যে কোনো একটা বিন্দু। আমি E0 এর পরে একটা বিন্দু নিচ্ছি, ধরো এটা E1। আমি পরিবর্তন বিবেচনা করার জন্য কি করলাম, আরেকটা বিন্দু E1 নিলাম। এখন E1 বিন্দুতে আবার আমার কিন্তু x এবং y এর আমি মান পাবো। সেই মানটা কি দেখো, x1 এবং y1। তাহলে E0 বিন্দুতে আমার x এর পরিমাণ ছিল OX0 এবং E1 বিন্দুতে হচ্ছে OX1। আবার E0 বিন্দুতে y এর পরিমাণ হচ্ছে OY0 এবং E1 বিন্দুতে y এর পরিমাণ হচ্ছে OY1। এখন আমি আমার সূত্রে বসাবো। রেখার ঢাল যদি আমি বের করতে যাই, ডেল y বাই ডেল x, তাহলে সমান সমান দেখো ডেল y। এখন y এর একটা সিচুয়েশন হচ্ছে OY0 আর একটা সিচুয়েশন হচ্ছে OY1। তাহলে ডিফারেন্সটা আমি কিভাবে বের করবো, একটা থেকে একটা যদি আমি বিয়োগ দিই তাহলে আমি ডিফারেন্সটা বের করতে পারবো। আমি যদি এটা লিখি OY1 বিয়োগ OY0, মানে এই পরবর্তী যে সিচুয়েশন সেটা থেকে আমি আগের সিচুয়েশনটা বিয়োগ দিলাম। একইভাবে নিচেও আমি লিখতে পারি OX1 মাইনাস OX0 সমান সমান Y1 Y0, আর নিচে হবে X1 X0। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। একেবারেই সহজ একটা জিনিস। কি করেছি, ফার্স্টে আমার পরিবর্তন বের করতে হবে, ডেল ওয়াই বাই ডেল এক্স। এখন আমার পরিবর্তন বের করার জন্য কি লাগবে, আমার একটা পয়েন্ট দেওয়া আছে, আমার আরেকটা পয়েন্ট আমাকে নিয়ে নিতে হবে। সেই পয়েন্টটা আমি নিয়েছি কি E1। তোমরা E1 না নিয়ে তোমরা এই পাশেও একটা পয়েন্ট নিতে পারো, এটাতে কোনো অসুবিধা না। এখন আমি যখন E1 পয়েন্টটা নিলাম, তাহলে আমি E1 পয়েন্টে গিয়ে x এবং y এর দুটো ভিন্ন মান পেলাম। E0 বিন্দুতে একটা মান ছিল আর E1 বিন্দুতে আমি নতুন করে দুটো ভিন্ন মান পেলাম x এবং y এর। এখন এই দুটো থেকে আমি যখন বিয়োগ করেছি তখন আমি পেয়েছি কি, যে মানটা পেয়েছি সেটাই হচ্ছে কি পরিবর্তন। তাহলে আমি দেখো এখানে ওই পরের সিচুয়েশন থেকে আগের সিচুয়েশন বিয়োগ দিলাম, OY1 মাইনাস OY0 আর OX1 মাইনাস OX0। তাহলে আমার থাকলো কি, এই পুরোটা থেকে যদি আমি এতটুকু বাদ দিই তাহলে আমার থাকবে কি Y1 Y0 X1 X0। এটাই হচ্ছে তোমার ঢাল। এবং এটা দেখো খেয়াল করে, এটার মান হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে কি, মানে এই রেখার ঢালটা ঊর্ধ্বমুখী। এই পজিটিভ মানে এখানে কোনো মাইনাস সাইন নাই। তুমি যদি নেগেটিভ, আমরা যখন নেগেটিভ করতে যাব তখন একটা মাইনাস সাইন আসবে, এখানে দুটোই পজিটিভ প্লাস সাইন, সো এটা তার মানে এটা গ্রেটার দেন 0। দ্যাট মিনস হচ্ছে যে রেখাটা ঊর্ধ্বমুখী। এবং দেখো রেখাটা ঊর্ধ্বমুখী, মানে ঊর্ধ্বমুখী রেখার ঢাল তোমার সবসময় পজিটিভ আসবে। তুমি এটা দিয়ে একটা ভেরিফাইও করতে পারবে যে যদি সামহাও তোমার এটা যদি মাইনাস আসে তার মানে তুমি ধরেই নেবে যে তোমার কোথাও ভুল হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার সরলরেখার ঢাল নির্ণয়। তো এটা একেবারেই আসলে কঠিন কিছুই না যদি তুমি একটু করে বুঝতে পারো। আমি তো তোমাদেরকে দুবার রিপিট করে বুঝিয়ে দিলাম। আসলে ক্লাসে হলে হয়তো আমি তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারতাম, এখন সেটা পাচ্ছি না। তো যাই হোক, আশা করি তোমরা সবাই বুঝেছো। কিছুই না, দেখো জাস্ট তিনটা লাইনে আমি কিন্তু কাজ শেষ করে ফেলেছি। তোমার ঢালটা বের করে ফেলেছি। এখানে আরেকটা কাজ, বইয়ের মধ্যে আরেকটা কাজ করে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যেটা করে যে এখানে একটা এই যে একটা ইয়ে করে এখানে ধরো একটা মান দিয়ে নেয়, ধরো এখানে এটাকে এস দিয়ে যদি আমি সূচিত করি তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারো, y1 y0 কে E1s আর x1 x0 কে E0s। এটাও তুমি লিখতে পারো চাইলে, এই লাইনটাকেও তুমি এখানে। তাহলে তোমার রেখার মানে এটা বের করে দিলে ভালো যে তুমি এই বিন্দুতে তুমি রেখার ঢালটা পেলে। তাহলে এখন যেটা হলো যে এটা যে মান আসে, এটা আসলে যদি তুমি নিউমারিক্যাল ভ্যালু বসাও এখানে, ধরো এখানে 10 15 20 25 এরকম যদি বসাও, এখানে কিন্তু একটা মান আসবে 2 3 4, হ্যাঁ, সামথিং লাইক দ্যাট, এরকম একটা মান আসবে। সেই মানটাই হচ্ছে এই সরলরেখাটার ঢাল। তোমাকে যদি প্রশ্ন করে যে একটি সরলরেখার ঢাল নির্ণয় করো, তখন তুমি একটা সরলরেখা এঁকে সুন্দর করে এরকমভাবে ঢাল নির্ণয় করবে। অবশ্যই তোমাকে উল্লেখ করে দিবে যে এটা পজিটিভ না নেগেটিভ, আর যদি উল্লেখ না করে দেন তোমার যে কোনো একটা করলেই হবে।
আচ্ছা, এখন আসি একটু উল্টো করে, যে আমি যদি এটা যদি নেগেটিভ হয় তাহলে কি অবস্থা হবে দেখো। দেখো, এটা যদি নেগেটিভ হয় মানে অপেক্ষকটা, আমরা এতক্ষণ বলেছিলাম যে অপেক্ষকটা ছিল পজিটিভ, যার কারণে রেখাটা ছিল ঊর্ধ্বমুখী, কিন্তু এখন অপেক্ষকটা হচ্ছে নেগেটিভ, সেই কারণে রেখাটা নিম্নমুখী। যেমন আমরা চাহিদা রেখা পেয়েছিলাম নিম্নগামী চাহিদা রেখা, সেই ক্ষেত্রে যদি তোমার স্লোপ নির্ণয় করতে হয় দেন এই ঘটনাটা ঘটবে। এখন আমরা ধরে নিচ্ছি প্রাথমিক বিন্দু আমাদের E0, আগের মতোই প্রাথমিক বিন্দু E0, সেখানে এক্স হচ্ছে OX0 এবং ওয়াই হচ্ছে OY0। তো স্বাভাবিকভাবেই আমি যখন ঢাল নির্ণয় করতে যাব আমাকে আরেকটা নতুন পয়েন্ট নিতে হবে আগের মতোই। তো সেই পয়েন্টটা আমি মনে করি নিলাম E1। E1 নেওয়ার ফলে আমার কি হলো, নতুন হলো OX1 এবং পুরো এক্স হলো OX1 আর ওয়াই হলো OY1, নতুন করে আমি পেলাম। তাহলে এখন এই ক্ষেত্রে একটা চেঞ্জ আসবে, সেই চেঞ্জটা কি আমরা একটু দেখি। সেই চেঞ্জটা হচ্ছে, আমি আগের মতো এখানে আবার একটা এস দিচ্ছি। চেঞ্জটা তাহলে কি ডেল ওয়াই, আমি যদি এখানে OY1 মাইনাস OY0 দিই আর পরবর্তীতে OX1 মাইনাস OX0। এখন দেখো OY1 মাইনাস OY0 সমান সমান Y1 Y0, কোনো সমস্যা নাই, E1S, এই যে এই অংশটা কোনো সমস্যা নেই। কিন্তু যখন তুমি নিচে যাবে OX1 মাইনাস OX0, তাহলে কি হলো, তোমার আগের সিচুয়েশনটা কম, পরের অংশটা বেশি, আগের অংশটা কম পরের অংশটা বেশি, তাহলে স্বাভাবিকভাবেই এটা একটা মাইনাস সাইন আসবে। যখন তুমি নেগেটিভ রেখার ঢাল নির্ণয় করতে যাবে, ঋণাত্মক বা নিম্নগামী রেখার ঢাল নির্ণয় করতে যাবে, তখন তোমার এখানে একটা মাইনাস সাইন আসবে। অথবা তুমি যদি এটা এই E1 বিন্দুটা যদি তুমি নিচে নিতে, তাহলে দেখা যেত যে Y1 Y0 ক্ষেত্রে মাইনাস সাইনটা এসেছে। তো ডাজেন্ট ম্যাটার, এখানে মাইনাস সাইন আসলেই এই মানটা হয়ে যাবে নেগেটিভ, তখন তোমার এটা হবে লেস দেন 0। লেস দেন 0 মানেই হচ্ছে এটা নেগেটিভ মান। তাহলে আমরা একটি সরলরেখার মানে পজিটিভ আপওয়ার্ড সরলরেখা বা ডাউনওয়ার্ড সরলরেখা, যে দুটো ক্ষেত্রেই আমরা কিভাবে ঢাল নির্ণয় করতে পারি একটি সরলরেখার, সেটা আমরা দেখলাম। এখন যদি এরকম হয় যে এটা একটা ঊর্ধ্বমুখী সরি লম্ব অক্ষের সমান্তরাল, এরকম যদি হয়, আমি তোমাদেরকে সবগুলো সিচুয়েশন একটু দেখিয়ে দিচ্ছি। ধরো একটা লম্ব অক্ষের সমান্তরাল একটি রেখা, তো সেই ক্ষেত্রে কি হবে যে দেখো এখানে এটা যদি এই পয়েন্ট আমি যদি E0 ধরি, আর তাহলে আরেকটা পয়েন্ট নিব E1। এখন এই ক্ষেত্রে আসলে x0 x0ই থাকবে, E0 তে y0 আর E1 এ y1। তো সেক্ষেত্রে যেটা হবে, উপরেরটা ঠিক থাকবে OY1 মাইনাস OY0, কিন্তু নিচেরটা কি হবে, আসলে নিচেরটা কিছুই হবে না, নিচেরটা হবে OX0 মাইনাস OX0, মানে যেহেতু সিচুয়েশন একটাই, তাহলে OX0 মাইনাস OX0 আসবে। তাহলে এখন আমার নিচের অংশটা কিন্তু তাহলে 0 হয়ে যাচ্ছে, নিচের অংশটা হচ্ছে 0। এখন যদি 0 হয়, তোমরা জানো কিনা আমি জানি না, একটা যে কোনো মানকে তুমি যদি 0 দিয়ে ভাগ দাও তাহলে সেটার মান হয়ে যায় ইনফিনিটি বা অসীম। তাহলে আমি যদি একটা লম্ব অক্ষের সমান্তরাল রেখার ঢাল নির্ণয় করতে যাই, যে কোনো ঢাল নির্ণয় করতে যাই, সেটার মান সবসময় অসীম হবে। কারণ একটা মান যদি 0 হয় তাহলে কিন্তু তোমার মানে লম্ব অক্ষের ক্ষেত্রে যখন মানটা 0 হবে, নিচের মানটা যখন 0 হবে, তখন উপরে যেই মানই আসুক না কেন পুরো সিচুয়েশনটাই কিন্তু তোমার ইনফিনিটি হয়ে যাবে। আর আরেকটা সিচুয়েশন আছে, সেটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল যদি হয়, তাহলে কি হবে দেখো। আচ্ছা, এটা থাক। ভূমি অক্ষের সমান্তরাল হলে ধরো y0, তাহলে x0 x1, আমি E0 যদি প্রাথমিক বিন্দু হয় আমার, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এখানে OX1 হয়ে যাবে, আর এইখানে
0 হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো কিনা আমি তো আসলে বুঝতে পারছি না। দেখো E0 তে ও y0 ও x0, E1 এ ও y0 ও x1, তাহলে ডেল y এর চেঞ্জ কি সেম, y0 মাইনাস y0, আর x এর চেঞ্জটা হচ্ছে ও x1 মাইনাস ও x0। তাহলে নিচে কি হবে আমার x1 x0, কিন্তু উপরের মানটা হয়ে যাবে 0। তো যে কোনো সিচুয়েশনে উপরের মানটা যদি 0 থাকে তাহলে আসলে পুরো মানটাই 0 হয়ে যায়। তাহলে ভূমি অক্ষে যে সমান্তরাল যদি কোনো রেখার আমরা ঢাল নির্ণয় করতে যাই তাহলে সেই রেখাটার মান সবসময় 0ই হবে। লম্ব অক্ষ আর ভূমি অক্ষের ক্ষেত্রে আসলে মান সবসময় ইনফিনিটি এবং 0 হয়ে থাকে। আর মাঝখানের যে রেখাগুলো আমি তোমাদেরকে যে শুরুতে যে চিত্রটাকে দেখিয়েছিলাম, যে রেখাগুলো থাকে মাঝখানে, সেই রেখাগুলোর মূলত ঢাল আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, একটু খাড়া থাকলে একরকম, একটু ঢালু হলে একরকম, এরকম করে করে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। আবার ঊর্ধ্বমুখী যদি হয় পজিটিভ থাকে, নিম্নমুখী যদি হয় সেটা নেগেটিভ হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি একটি সরল রেখার ঢাল যদি তোমাকে বের করতে বলে তাহলে সেটা হচ্ছে এভাবে তোমরা এটা করতে পারবে। আর আরেকটা জিনিস হলো এটা হচ্ছে একটি সরল রেখার ঢাল নির্ণয়। কিন্তু যদি তোমাকে একটি বক্ররেখা দেয়, কথার কথা একটা বক্ররেখা দিল, এই এরকম একটা বক্ররেখা দিল, বললো যে ঢাল নির্ণয় করো, তখন কি করবে? একটা বিন্দু দিল, বিন্দুটা হচ্ছে ধরো এই E0 বিন্দুতে তোমাকে ঢাল নির্ণয় করতে বললো। তখন তুমি পুরো কাজটা সরলরেখার ঢালের মতো, শুধু একটা বাড়তি কাজ করতে হবে তোমাকে। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে তুমি ই বিন্দুতে একটা স্পর্শক আঁকবে। স্পর্শক মানে কি? একটা ওই বিন্দুটাকে কেন্দ্র মানে টাচ করে একটা সরল রেখা আঁকবে, সেটাই হচ্ছে স্পর্শক। হ্যাঁ, তাহলে আমি যদি একটা সরল রেখা আঁকি, তোমরা স্কেল দিয়ে সুন্দর করে আঁকবে, আমি জাস্ট ফ্রি হ্যান্ডে আঁকলাম, এটা হচ্ছে একটা স্পর্শক। এখন স্পর্শকটা কি হলো? সরল রেখা হলো। তাহলে এই সরল রেখার বিন্দুতে তুমি যে কোনো একটা সরল রেখাতে তুমি যে কোনো ওই আগের মতো যে কোনো আরেকটা বিন্দু E1 নিবে। সরল রেখাতে ধরি আমি এখানে একটা বিন্দু E1 নিলাম, ঠিক আছে? এই যে E1 নিলাম। এখন আগে তোমার সিচুয়েশনটা ছিল কি দেখো, ও x0 ও y0, আর এখন তুমি যখন E1 নিয়েছো তাহলে কি হলো x1 y1। তাহলে কি হলো? ওই আগের মতো আমরা সরলরেখার ঢাল যেভাবে বের করেছি, দেখো x0 x1 পেয়ে গিয়েছি, y0 y1 পেয়ে গিয়েছি। তাহলে আগে যেভাবে আমরা সরলরেখার ঢাল বের করেছি ঠিক সেই একই রকমভাবে আমি সরলরেখার ঢালটা বের করে ফেলবো, এবং সেটাই হবে E0 বিন্দুতে বক্ররেখার ঢাল। মানে বক্ররেখার ঢালের ক্ষেত্রে তোমরা শুধু একটা বাড়তি কাজ করবে, সেটা হচ্ছে ওই বিন্দুটাতে একটা স্পর্শক আঁকবে। স্পর্শক এঁকে সেই স্পর্শকে ওই আগের মতো একটা বিন্দু নিবে, অন্য নতুন একটা বিন্দু নিবে, নেওয়ার পরে সেই দুটো বিন্দুকে দিয়ে তুমি কম্পেয়ার করে বা পরিবর্তন বিবেচনা করে তুমি রেখার ঢাল বের করবে। তো এই হচ্ছে মোটামুটি আজকের পড়া আমাদের। আমরা একটা সরলরেখার আজকের ক্লাসে একটি সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় করতে হয় এবং একই সাথে একটি বক্ররেখার ঢাল কিভাবে নির্ণয় করতে হয় এই সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারবে। আমি আসলে আমার যথাসাধ্য চেষ্টা করেছি, যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কতটুকু বুঝেছো সেটা তো বুঝতে পারছি না। যদি না বুঝতে পারো দরকার হলে তোমরা এটা একটু রিপিট করে করে দেখবে। আর তারপরেও আমি আগের মতো বলছি, যদি একান্তই না পারো সেক্ষেত্রে একটু নোট ডাউন করে রাখবে। ইনশাল্লাহ আমাদের তো দেখা হবেই, তখন আমরা তোমাদের এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।